ডিয়ার স্টুডেন্টস, আমার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ থিম রাইটিং। আমরা যে থিম লিখতে যাই তখন আমরা কিন্তু অনেক বিষয়ের মধ্যে একটা বিষয় খেয়াল করি কি, আমাদেরকে শেখানো হয় যে কয়েকটি কবিতা আছে, কবিতার নামগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাকে এমন একটা আমি প্যাসেজ দিব, এমন একটা প্যারা দিব, যে প্যারায় গিয়ে তুমি 3টা গ্যাপ পাবে। ওই গ্যাপের মধ্যে গেলে তুমি জাস্ট লিখে দিলে তুমি নাম্বার পাবে। ঠিক আছে, মানে ওই গ্যাপের মধ্যে কবিতার নাম লিখে দিলে তুমি ফুল মার্কস পাবে। তাহলে এইরকম গোলক দাদাই পড়ার কোনো সুযোগ নেই। তুমি যদি এইরকম যদি তুমি টিকটক মার্কা লিখো তাহলে তোমাকে নাম্বার দিবে না। প্রথমত থিম রাইটিংয়ের সংজ্ঞা জানতে হবে তোমাকে। থিম রাইটিংয়ের সংজ্ঞা জানার পূর্বে ফেসবুক এবং ইউটিউবে যেটা ছড়াছড়ি, মানে একটা শিখলেই সব কিছু শেষ, যেটাকে আমি এই বলে অভিহিত করেছি। দেখো দেখো যেটাকে আমি অভিহিত করেছি বেসিকলি কলিকাতা হারবাল লিমিটেড। এক ফাইলেই যথেষ্ট, এক ফাইলে কি যথেষ্ট, মানে একটা কালেই যথেষ্ট, সর্বরোগের ওষুধ, প্যানেশিয়া। আমি দেখেছি অনেক লাইভ ক্লাস, অনেক রেকর্ডেড ক্লাসে তুমি ফেসবুক অথবা তুমি যদি কোথায় কোথায় যাও, তুমি ইউটিউবে যাও, এইরকম একটা ফরম্যাট দেখতে পাবে। তোমাদেরকে বলা হয় যে যদি তুমি 3টা গ্যাপ থাকবে, 3টা গ্যাপে গিয়ে তুমি যদি লিখতে পারো শুধু কবিতার নামটা, মূল জিনিসটা, তাহলে তোমাকে নাম্বার দিবে। দেখো আমরা কেন নাম্বার কম পাই, 8 নাম্বারের মধ্যে থিম রাইটিংয়ে কেন আমরা নাম্বার কম পাই, তার জন্য দায়ী হচ্ছে এই কলিকাতা হারবাল। এক ফাইলে যথেষ্ট, মানে একটা শিখলে সব শেষ। আমি এটার পক্ষে নই। দেখো তোমাদের যে কয়েকটা কবিতা আছে এবং গান আছে, সবগুলোর এক একটার মিনিং এক এক রকম। তোমাদের রিডিং ফর প্লেজার অংশে 3টা কবিতা আছে। তোমার ইমাম আল গাজালির ডেথবেদ আছে, তারপর হচ্ছে তোমার এমিলি ডিকিনসনের ভার্ড উইথ ফেদার কি বার্ড অ্যাজ এ কি ফেদার্স একটা কবিতা। তারপরে পাবলো নেরুদার একটা বার্ড কবিতা আছে, ঠিক আছে, হোপ ইজ দ্য বার্ড, এরকম একটা কবিতা। তারপর হচ্ছে বার্ড। এই যে মোটামুটি দেখো, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। সচরাচর আমাদের দেশে পড়ানো হয় যে 3টা গ্যাপ থাকবে, ওই গ্যাপে গিয়ে তুমি যদি নামটা লিখে দিতে পারো তাহলে তুমি নাম্বার পাবে। দেখো, দ্য মেইন থিম অফ দিস শর্ট পোয়েম ইজ, মনে করো তোমাকে ড্রিম কবিতাটা দিল, ড্রিম কবিতা 2টা কবিতা আছে ড্রিমের, যে কোনো একটা দিল। দেখো, দ্য মেইন থিম অফ দিস শর্ট পোয়েম ইজ, মনে করো ড্রিম, এই যে লিখে দিলাম। ওকে, ফ্রম রিডিং দিস শর্ট পোয়েম উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট ড্রিম। এরপরে আসো, ইন দিস শর্ট পোয়েম দ্য পোয়েট ওয়ান্টেড টু ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম। আরেকটা বিষয় মনে রাখবা, ডিসকাসের পরে জীবনীয় অ্যাবাউট হয় না, ডিসকাসের পর জীবনীয় অ্যাবাউট হয় না, হতে পারে সর্বোচ্চ এরকম, ডিসকাশন অ্যাবাউট হতে পারে, ডিসকাস অ্যাবাউট কখনো হয় না। তাহলে এই জায়গায় এসে ভুল করছে। এরপর ইম্পর্টেন্স অফ ড্রিম অ্যান্ড হাউ উই ক্যান ইউজ ইট ফর আওয়ার লাইফ, অ্যাট লাস্ট আই ক্যান সে ফ্রম দ্য শর্ট পোয়েম ইন এ ওয়ার্ড দ্যাট হি অর শি ইজ সাকসেসফুল টু হিজ হার্ট পারপাস। দেখো ভাই, সিম্পল কথা হচ্ছে, আমি কখনো এইরকম একটা লিখলে সব শেষ হবে এরকম আগামাতা কিচ্ছু নাই। তুমি লিখে আসতে পারবা, তবে তোমাকে নাম্বার দিবে না। তাহলে আমরা পরীক্ষার হলে এরকম টিকটক মার্কার লিখাগুলো লিখবো না। আমরা যদি এইরকম টিকটক মার্কার লিখা যদি লিখি তাহলে আমাকে নাম্বার দিবে না। তাহলে তোমাদের জন্য প্রথম নসিহা হচ্ছে কি এটাই, ঠিক আছে? ঠিক আছে, একটা বিষয় মনে রাখবা। ওকে, সমস্যা নেই। দেখো, এই যে আমি এই টাইপের পড়াগুলো পড়াই না, দরকার নেই, কারণ এগুলো নাম্বার দিবে না স্যার। যারা খাতাগুলো মার্ক করবেন তারা হাইলি কোয়ালিফাইড। এরকম যদি টিকটক মার্কা লিখো নাম্বার দিবে না। তাহলে আমাদের কি করা উচিত, চলো আমরা দেখি আমাদের কি করা উচিত। ওকে, লেটস সি অ্যাট এ গ্ল্যান্স। বিসমিল্লাহির রহমানির রহিম। থিম লেখার ক্ষেত্রে যেসব জিনিস করা যাবে না, তাহলে যেটা করা যাবে না সেটা একটু মাথায় রাখতে হবে। আমরা তো যেটাতে না বলে সেটাতে একটু পারদর্শী বেশি। প্রথমত হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না। তাহলে কবিতা থেকে, যেটা থেকে অথবা শর্ট স্টোরি থেকে থিম রাইটিং লিখতে দিলে সচরাচর কবিতা দেয়, হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না। তাহলে কোনো কবিতার লাইন অথবা কোনো শর্ট স্টোরি যদি দেয়, কোনো লাইন আমি তুলে দিতে পারবো না। কোনো ধরনের এক্সাম্পল ব্যবহার করা যাবে না। এক্সাম্পল মানে কি, মনে করো যেটা পড়তো সেখানে নেই, বাইর থেকে আনবা, এটাকে বলা হয় যে কি উদাহরণ, এক্সাম্পল। তাহলে কোনো এক্সাম্পল দিতে পারবে না, বাইর থেকে কিছু আনতে পারবে না। এরপর কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া যাবে না, এখানে ডেসক্রাইব করার কোনো সুযোগ নাই। চাটগাঁয় ভাষায় একটা কথা আছে, যত কম তত গম, মানে ভালো, যত কম তত ভালো। থিম রাইটিং হচ্ছে এরকম। এরপর দেখো,
তারিখ ও সময়ের ব্যাখ্যা দেওয়া যাবে না। মনে করো সাপোজ একদম তারিখ বা সময় আছে, যাই হোক এগুলোর ব্যাখ্যা দেওয়া যাবে না, নিজের মতামত দেওয়া যাবে না। তুমি অনেকেই মনে করে যে থিম রাইটিং আর সামারি রাইটিং মনে হয় একই রকম, না, এটা একটু ভুল। মনে করো তোমাদের আমি 500 পেজের একটা বই দিয়েছি, আমি বয়েজদের বলেছি তোমরা সামারি লিখবা, আমি বয়েজদের বলেছি সামারি, আমি বয়েজদের বলেছি সামারি, আমি গার্লসদের বলেছি কি তোমরা লিখবা যে থিম। 500 পৃষ্ঠার থিম রাইটিং লিখতে গেলে কত লাইন লিখবা, আর যদি সামারি লিখো কত লাইন লিখবা। তাহলে আমি যদি বলি তুমি 30 থেকে 40 পেজেস লিখতে পারবা সামারি, তবে তুমি থিম যদি লিখতে যাও, থিম লিখতে পারবা সর্বোচ্চ 5 লাইনস। মনে রাখবা 4-5 লাইনের মধ্যে শেষ করতে হয় থিম, যত কম তত কম, অল্পতেই শেষ। তাহলে আমরা যে কাজগুলো করতে পারবো না সেটা হচ্ছে হুবহু কোনো লাইন তুলে দিতে পারবো না, কোনো এক্সাম্পল, কোনো ব্যাখ্যা, কোনো সময় বা তারিখের ব্যাখ্যা, নিজের কোনো মতামত দিতে পারবো না। ওকে, লেটস সি। এখন আসো, আমরা জানি থিম লেখার ক্ষেত্রে মূলত একটি পয়েম দেওয়া থাকে যা থেকে লিখতে হয়। যদি কবিতা দেওয়া থাকে তবে আমরা শর্ট পয়েম লিখব, শর্ট পয়েম। যদি কবিতা থাকে আমরা কি লিখব? শর্ট পয়েম লিখব। যেমন দ্য মেইন থিম অফ দ্য শর্ট পয়েম ইজ, তুমি এরপরে লেখা শুরু করবা স্যার, আমি তোমার জন্য শুধু এতটুকুই দিতে পারি, দ্য মেইন থিম অফ দ্য শর্ট পয়েম ইজ, এভাবে শুরু করতে হবে তোমাকে। যদি গল্প দেওয়া থাকে তাহলে শর্ট স্টোরি লিখব। মনে করো তোমাকে স্টোরিতে কেউ লিখতে দিতে পারে, অসম্ভব কিছু না, বেশিরভাগ আসে তোমার কি পয়েম। এরপর দেখো দ্য মেইন থিম অফ দ্য শর্ট স্টোরি, তাহলে আমি এখানে ব্যবহার করব কি? শর্ট স্টোরি, এই শব্দটা ব্যবহার করব। তাহলে আমি এতটুকু পড়াতে পারি তোমাকে। মনে করো তোমাদের যে সমস্যাগুলো তোমরা ফেস করো এবং সেটার তো উত্তরণের উপায় হচ্ছে এতটুকুই, তবে এর থেকে বাড়তি কিছু আমি তোমার জন্য রেখেছি। আমি এখনো কিন্তু পর্যন্ত কিন্তু কিছু পড়াইনি, আমি এখন পড়াচ্ছি। ওকে, আমি বাংলা শব্দ ব্যবহার করবো না তখনও, গতবার যেমন করিনি। দেখো, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে থিম রাইটিংয়ের সংজ্ঞা আছে। ওকে দেখি, থিম রাইটিং দেখো, when writing the theme of a poem you are explaining the central message। এখানে সেন্ট্রাল মেসেজ মানে মূল যে বার্তাটা, একজন কবি কি বার্তা দিতে যাচ্ছেন অথবা যে লাইফ লেসন দিচ্ছেন আমাদের জীবনে শেখার জন্য, সেটাই জাস্ট সেটা নির্যাসটুকু প্রোভাইড করা। দ্য পোয়েট ওয়ান্টস টু কমিউনিকেট নট জাস্ট দ্য সামারি অফ হোয়াট হ্যাপেন্স। দেখো, মনে করো একটা কবিতার মধ্যে কি ঘটেছে, কিভাবে ঘটেছে, এটা যদি বর্ণনা করো তাহলে সেটা সামারি। হোয়াট হ্যাপেন্স এটা যদি বর্ণনা করো সেটা সামারি। তবে একজন কবি যে সেন্ট্রাল মেসেজ, মূল বার্তা দিতে চেয়েছে, লেসন, লাইফ লেসন দিতে চেয়েছেন, সেটাই হচ্ছে থিম, সেটাই হচ্ছে কি থিম। তাহলে সামারি হচ্ছে হোয়াট হ্যাপেন্স, কি ঘটেছে, কবিতায় কি ঘটেছে এটা বর্ণনা করলে সেটা সামারি, যে বার্তাটুকু দিতে চেয়েছে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার থিম। ওকে, হিয়ার আর দ্য ইম্পর্টেন্ট রুলস টু ফলো। এখানে কিছু রুলস আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম কমপ্লিটলি। প্রথমটা, আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম কমপ্লিটলি, তোমাকে কমপ্লিটলি কবিতাটা বুঝতে হবে। এখানে কবির নাম দিবে না, জাস্ট কবিতাটা তুলে দিবে। মনে করো একটা কবিতা খুব বড়, সেটা ছোট আকারে দিতে পারে। এরপরে দেখো এখানে কিছু টপিক আছে, রিড দ্য পোয়েম মোর দ্যান ওয়ান্স, তাহলে একবারের অধিক আমি আগে কবিতাটা পড়বো, যেহেতু আমাকে কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, কোনো কঠিন ওয়ার্ডস থাকলে সেটা আমি বোঝার চেষ্টা করব। আইডেন্টিফাই দ্য স্পিকার, বক্তাকে, বক্তাকে যে কথা বলছে সেই, যেমন ইমাম আল গাজালির ডেথবেথের মধ্যে বক্তা নিজেই। আই সাবজেক্টটা যদি থাকে, মনে করবা যে আই সাবজেক্টটা যদি থাকে তাহলে লেখক অথবা কবি এখানে নিজেই আছেন। যেমন তোমার আই ডাইড ফর বিউটি এমিলি ডিকিনসনের, ওখানে সে নিজেই, তাহলে ডেথবেথের মধ্যে সে নিজেই। পাবলো নেরুদার যে বার্ড কবিতা আছে সেখানে সে নিজেই। তারপরে লিটল বয় যেটা উইন্টার সানডেস রবার্ট হেডেনের, ওখানে কি বয়টা হচ্ছে সে নিজেই। তাহলে দেখো, আইডেন্টিফাই দ্য স্পিকার, উনি কোন টোনে কথা বলেছেন, অ্যান্ড সিচুয়েশন, পরিস্থিতি কি, বোঝার চেষ্টা করবা। আমি একটু পর দেখাচ্ছি ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা কবিতা, সেটা দেখাবো, এরপর আরও 2টা কবিতা দেখাবো, লিখে দেখাবো একেবারে। দেখো, তাহলে আইডেন্টিফাই স্পিকার, টোন অ্যান্ড সিচুয়েশন। ওকে, এটা গেল। নেক্সট ওয়ান,
আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল আইডিয়া। তুমি সবসময় খোঁজার চেষ্টা করবে যে কবি এখানে যে আইডিয়াটা এক্সপ্রেস করেছেন, মেসেজ বার্তা দিতে চেয়েছেন, লাইফ লেসন দিতে চেয়েছে, সেটা খুঁজে বের করা। কিভাবে বের করবা? আজক, তুমি আগে জিজ্ঞাসা করবা নিজেকে, হোয়াট ইজ দ্য পোয়েম মেইনলি অ্যাবাউট? কবিতাটা আসলে কিসের উপর? তুমি নিজেকে প্রশ্ন করবা যে এই কবিতাটা আমি পড়ছি, এটা আসলে কিসের উপর? এরপর লুক ফর রিপিটেড আইডিয়াস। মনে করো বিভিন্ন লাইনের মধ্যে কোন আইডিয়াটা রিপিটেডলি আসছে দেখবো, আমরা বারবার আসছে দেখবো। সিম্বলস অ্যান্ড ইমোশনস, কোন ইমোশনসটা কি এখানে উনি ঢেলে দিচ্ছে সেটা আমরা দেখব। থিঙ্ক অ্যাবাউট হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস রিডার্স টু লার্ন। থিঙ্ক অ্যাবাউট, তুমি চিন্তা করবা হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু রিডার্স টু লার্ন, অর্থাৎ এই কবিতাটা পড়ে রিডার যারা আছে, পাঠক, তারা আসলে কি শিখবে। এই যে বার্তাটা দিতে চাচ্ছেন কবি, সেটা বোঝার চেষ্টা করবো। এক্সাম্পল, আমি এখন এক্সাম্পল দিব ইংরেজি সাহিত্যে বিখ্যাত একটা কবিতা নিয়ে এক্সাম্পল দিব। দেখো এরপর একেবারে রিয়েল টাইম একটা দেখো, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত একজন কবির কবিতা, যেটা হচ্ছে তোমার রবার্ট ফ্রস্টের বিখ্যাত লেখা স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। দেখো কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, তুষার জোড়া সাজের বেলায় বনের ধারে থেমে। মনে করো উনি যখন একটা বনের পাশে দাঁড়িয়েছিলেন, তখন সাজের বেলা, সন্ধ্যাবেলা, সূর্য ডুবন্ত, আর তুষার জোড়া মানে হচ্ছে শীতকালে যখন বরফ পড়ছিল, ঠিক আছে, তুষার বৃষ্টি পড়ছিল ওই সময়টাতে। তাহলে আমরা একটু দেখি, তোমরা এই কবিতাটা নতুন শুনলেও তোমরা এই কবিতার লাস্টের 2 লাইন আজীবন শুনছো, অথবা 4 লাইন আমি দেখাচ্ছি। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। উডস মানে হচ্ছে তোমার বন, বন বন, উড মানে এমনি কাঠ, উডস মানে বন। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, এই বনটা কার? মনে হয় আমি জানি। মনে হয় কি আমি জানি। হিজ হাউস ইন দ্য ভিলেজ দো, তার গ্রাম, তার বাড়ি হয়তো বা এই গ্রামে, যদিও তার বাড়ি হচ্ছে কি এই গ্রামে, যদিও হি উইল নট সি মি স্টপিং হিয়ার, তবে সে দেখতে পাবে না আমি যে এখানে দাঁড়িয়েছি। সে দেখতে পাবে না আমি যে কি দাঁড়িয়েছি। মনে করো এক পাশে বন, রাস্তা, এখানে দাঁড়িয়েছি, সে আমায় দেখবে না। টু ওয়াচ হিজ ওটস ফিল আপ উইথ স্নো, তার বাগানটা দেখছিলাম, তার বনটা দেখছিলাম, যেটা ফিল আপ হয়ে গেছে স্নো দিয়ে, তুষার দিয়ে। ওকে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, আমার সাথে যে আমার ছোট্ট একটা হর্স ছিল, ঘোড়া, তার কাছে জিনিসটা একটু বেগতিক মনে হচ্ছিল। হঠাৎ কেন আমি বনের ধারে থেমেছি। টু স্টপ উইথাউট এ ফার্ম হাউস নিয়ার, এখানে যেহেতু একটা ফার্ম হাউস নাই, তাহলে আমার মালিক এখানে কেন থামলো, আমার ঘোড়া এটা বুঝে উঠতে পারছে না। বিটুইন দ্য ওটস অ্যান্ড ফ্রোজেন লেক, একটা ফ্রোজেন লেক, মনে করো বরফে জমাটবদ্ধ হয়ে গেছে একটা লেক, ওটস অ্যান্ড ফ্রোজেন লেক, তাহলে তার মধ্যে যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কি ফ্রোজেন লেক, এখানে হচ্ছে কি ওটস, এখানে যে দাঁড়িয়ে আছি আমি, কেন দাঁড়িয়ে আছি আমার ঘোড়া সেটা বুঝছে না। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের একেবারে নিকষ কালো বছরের সন্ধ্যাবেলায়, ডার্কেস্ট ইভিনিং, সবচেয়ে কালো অন্ধকারাচ্ছন্ন কি সন্ধ্যায় আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি আগে বুঝো। হি গিভস হিজ হার্নেস, হি মানে এখানে হচ্ছে হর্স, হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, অর্থাৎ ঘোড়ার যে ভেল থাকে, ঠিক আছে, লাগাম টানার জন্য, সে বেলটা নেড়েছে, না আমাকে সে কি দিচ্ছে, আমাকে শেক একটু ঝাঁকুনি দিচ্ছে, মানে বলছে আর কি আমি ভুলে কোনো দাঁড়ালাম কিনা, কোনো ফার্ম হাউস নেই, আমি কেন দাঁড়ালাম। তো আজক, হয়তো বা জিজ্ঞাসা করছে ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, আমি কোনো ভুল করলাম কিনা, আমার ঘোড়া আমাকে সজাগ করছে ঝাঁকুনি দিয়ে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডোরি ফ্লেক, এই যে আমি অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, আমার ঘোড়ার কাছে সব কিছু বেগতিক মনে হচ্ছিল। এরপর দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বলেছে বনটা খুব লাভলি, দেখতে বেশি সেরা, লাভলি, ডার্ক খুব বেশি গভীর, অ্যান্ড ডিপ, ডার্ক মানে অন্ধকার, ডিপ মানে হচ্ছে গভীর, বুঝার কি তো অনেক কিছু আছে। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এই যে দেখো, এই যে সৌন্দর্যে বিমোহিত হয়ে গেছে এরকম একটা সন্ধ্যাবেলা একটা বনের ধারে থেমেছিল, বাট লাস্ট এসে কি বলছে, বাট দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, তবে আমার মনে রাখতে হবে প্রতিজ্ঞাটা। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অন্তিশয্যায় শায়িত হওয়ার আগে অনেক দূর পাড়ি দিতে হবে। এখন দেখো কবি আসলে কি বুঝায় সেটা বোঝার জন্য এই কবিতাটা। কেউ তুমি যদি মনে করো যে ভাইয়া একটা গোড়া, একজন মানুষ একটা বনের ধারে থেমেছিল, এতটুকুই গল্প, তুমি যদি এটা মনে করো, ইটস অ্যাবসলিউটলি রং।
আবার এখানে লাস্টের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পৃথিবীতে জন্মের পরে অনেক দায়িত্ব থাকে, ঠিক আছে, জন্মের পরে অনেক দায়িত্ব থাকে, তুমি ওভাবেও চিন্তা করতে পারো রেসপন্সিবিলিটির জন্য সে এখানকার সৌন্দর্য বিমোহিত হওয়ার পরেও সামনের দিকে এগিয়ে যাবে, এটা নিজেকে স্মরণ করে দিল। আর গোড়ার যে বিষয়টা, যারা আমাদের মঙ্গল চায়, আমরা কোনো কিছু ভুল করেছি কিনা সেটা সঠিকও হোক, সেটা খুঁতগুলো তারা বের করার চেষ্টা করে। তাহলে দেখো একটু আগে যে বলেছি এই যে কিভাবে একটা সেন্ট্রাল আইডিয়া আমরা কি করব, বের করব। তাহলে এখানকার সেন্ট্রাল আইডিয়া কি দেখো, এই কবিতার নাম হচ্ছে দেখো ইন স্টপিং বাই ওটস অন স্নো ইভিনিং দ্য থিম ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফুলফিলিং ডিউটিস। এখানে দায়িত্ব এবং যে দায়িত্ব দেওয়া হয় সেটা ফুলফিল করার। এই যে দ্য ওটসার লাভ দি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে এখানে রেসপন্সিবিলিটি দি ইম্পর্টেন্স অফ ফুলফিলিং ডিউটিস। আরও একটা বিষয় দেখো, তুমি সহজে বুঝবা। দেখো ডু নট রাইট দ্য সামারি, তোমাকে আমি সতর্ক করছি তুমি সামারি লিখবা না। সামারি কি আর থিম কি একটু বুঝতে হবে। দেখো সামারি কি, তাহলে প্রথম আমাকে এখানে হুঁশিয়ার করছে ডু নট রাইট দ্য সামারি, সামারি লিখবে না, তুমি কি লিখবে তাহলে দেখো সামারি টেলস হোয়াট হ্যাপেন্স, মানে কি ঘটেছে এটা যদি বর্ণনা করো ভাই, এটা হচ্ছে সামারি। থিম টেলস দ্য মেসেজ অফ লেসন, অর্থাৎ দেখো যদি যে বার্তা দিতে চেয়েছেন, যে শিক্ষা দিতে চেয়েছেন, ওটা যদি তুমি যদি শো করো তাহলে সেটা হচ্ছে থিম। কিভাবে ঘটেছে কি ঘটেছে এটা বর্ণনা করলে সেটা হচ্ছে সামারি। তাহলে এটা হচ্ছে সামারি, এটা হচ্ছে থিম। তাহলে তোমাকে বর্ণনার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হবে। রং কি, একটু আগে যে কবিতাটা পড়েছ সেটা যদি এইভাবে লিখো দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ ম্যান স্ট্যান্ডিং ইন দ্য ওটস, বনের পাশে একটা ছেলে একটা মানুষ দাঁড়িয়েছিল। তুমি যদি এটা লিখো, এটাই তো ঘটেছে বিষয়টা, এটা যদি লিখো সেটা সামারি বেসড হয়ে যাবে। তাহলে কারেকশন কি, দ্য পোয়েম শোজ দ্যাট ইভেন ওয়েন উই আর অ্যাট্রাক্টেড টু বিউটি অ্যান্ড রেস্ট, যখন আমাদের রেস্ট নিতে হয় এবং আমরা কোনো বিউটিতে যখন আমরা কি অ্যাট্রাক্টেড হয়ে যাই, উই মাস্ট কমপ্লিট আওয়ার রেসপন্সিবিলিটিস। মূল কাহিনী এটা। তাহলে তুমি বলতে পারবে না যে একজন মানুষ এখানে স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, বেসিকলি মূল কাহিনী হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মাস্ট কমপ্লিট আওয়ার রেসপন্সিবিলিটি। যদিও আমরা অনেক কিছু বিউটি অথবা রেস্টে আমরা আমাদের রেস্ট নিতে হয় অথবা বিউটি দেখে একেবারে কি অভিভূত, তবে মাঝে মধ্যে আমাদের মনে রাখতে হবে উই মাস্ট কমপ্লিট আওয়ার রেসপন্সিবিলিটিস। ওই যে ঘোড়ার যে মালিক ছিল সে বলছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সচরাচর কবিতা দিয়ে উদাহরণ দিই নাই, ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা কবিতা দিয়ে উদাহরণ দিয়েছি। আসো এরপরে দেখো তুমি কি করতে পারবা কি করতে পারবা না। রাইট দ্য থিম ইন এ কমপ্লিট সেন্টেন্স। দেখো আমি একটা কথা বলি, আমরা থিম যে লিখবো আমরা কমপ্লিট পরিপূর্ণ বাক্য ব্যবহার করব, সিঙ্গেল শব্দ ব্যবহার করব না। যেমন আমি যদি তোমাকে এটা যদি ক্ল্যারিফাই করে দিই, বিষয়টা একদম সহজ। তাহলে দেখো ইউজফুল সেন্টেন্সেস, তুমি সম্পূর্ণ সেন্টেন্স ব্যবহার করবা, কোনো সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করবা না। এখানে কি বলছে, অ্যাভয়েড রাইটিং ওয়ান অর টু ওয়ার্ডস, একটা শব্দ বা দুইটা শব্দ ব্যবহার করে এটা পরিত্যাগ করতে হবে, আমাকে পরিপূর্ণ সেন্টেন্স ব্যবহার করতে হবে। যেমন চয়েস, রং, মনে করো চয়েস, তুমি যদি একটা ওয়ার্ড ব্যবহার করো এটা ভুল, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, দ্য পোয়েম টিচেস দ্যাট দ্য চয়েসেস উই মেক ইন লাইফ শেপ আওয়ার ফিউচার। অর্থাৎ উক্ত মানুষটা যদি ও চয়েস পর্যন্ত দিলে তুমি আগামাতা বুঝবে না। আমি যদি এভাবে বলি দ্য পোয়েম টিচেস দ্যাট দ্য চয়েস উই মেক ইন লাইফ শেপ আওয়ার ফিউচার। মনে করে এই মানুষটা এই যে ডার্ক অ্যান্ড ডিপ এই বনের ধারে থেমে সে যদি রয়ে যেত, তার ফিউচারটা কিন্তু শেপ হতো না। চয়েস ইজ ইয়োর্স, তুমি জীবনে কী করবা ইটস আপ টু ইউ। তাহলে এই মানুষটাও চিন্তা করেছিল অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, রেসপন্সিবিলিটি। এরপর অ্যাভয়েড ইউজিং দ্য পয়েটস নেম ইন দ্য থিম স্টেটমেন্ট। ভাই আমি একটা কথা বলি শোনো, আমরা চেষ্টা করব যে অ্যাভয়েড ইউজিং দ্য পয়েটস নেম ইন দ্য থিম স্টেটমেন্ট। থিম রাইটিংয়ের ক্ষেত্রে পয়েটের যে নাম থাকে সেটা অ্যাভয়েড করার ট্রাই করব। তাহলে আমরা কি করতে পারি স্যার, রাইট দ্য মেসেজ ইন এ জেনারেল ওয়ে, আসলে উনি কোন বার্তাটা দিতে চেয়েছেন সেটা আমরা সাধারণভাবে আমরা বর্ণনা করব। ডু নট মেনশন ক্যারেক্টার্স, এখানে যে ক্যারেক্টার থাকবে সেই নামগুলো আমরা ব্যবহার করব না। তারপর হচ্ছে আনলেস নেসেসারি, যদি দরকার না হয় যে চরিত্রগুলো থাকবে সেগুলো ব্যবহার না করার চেষ্টা করব। এটাই হচ্ছে মূল ভিত্তি। ভাই সিম্পল কথা হচ্ছে এতটুকু বুঝেছো কিনা বলো। আমি মূল আর দুইটা কবিতা দিয়ে
আমি এটা তোমাকে হাতে কলমে পড়াচ্ছি, দেখি বলো এটা বুঝেছো কিনা, তাড়াতাড়ি বলো। দেখিটা আমাকে জানাও, আমি এর পরের অংশটুকুতে যাচ্ছি। জি স্যার, ক্লিয়ার, ওকে ফাইন, আসো। তাহলে তোমরা আমার এখন স্ক্রিনে দেখো ড্রিমস বাই ডিএস লরেন্স। ঠিক আছে, ডিএস লরেন্সের একটা কবিতা আছে, তোমার ল্যাংস্টন হিউজের একটা কবিতা আছে, শোনো আগে কবিতা বুঝো। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, পৃথিবীর সকল মানুষ স্বপ্ন দেখে, তবে সবারটা একই রকম না, এক একজনেরটা এক এক রকম ভিন্ন আছে। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড, যারা রাতের বেলা স্বপ্ন দেখে অবচেতন মনে, মানে সচেতন না থেকে অসচেতনভাবে যারা স্বপ্ন দেখে। ওয়েক ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠে দেখে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এটা ছিল যে একটা মিথ্যা। তাহলে আমরা যে ঘুমের ঘুরে স্বপ্ন দেখি সেটা একটা মিথ্যা, ঘুম থেকে উঠে দেখে যে এটা একটা মিথ্যা একটা বিষয়। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা হচ্ছে খুব একেবারে ভয়ঙ্কর মানুষ। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কেন? কারণ তারা স্বপ্নটা দেখে ওপেন আইস, দেখে শুনে বুঝে, অ্যান্ড মেক দেম কাম ট্রু। দেম মানে এখানে ড্রিমস, দেম মানে কি ড্রিমস কাম ট্রু, অর্থাৎ যে স্বপ্নগুলো তারা দেখে শুনে বুঝে নেয়, স্বপ্নগুলো দেখে লক্ষ্য ঠিক করে, তা সেগুলো বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগে। তাহলে আমি তোমাকে সিম্পলি একটা কথা বলি, উক্ত প্যাসেজে উক্ত উক্ত কবিতায় কবি ডিএস লরেন্স দুই দল স্বপ্নবাজদের কথা বলেছেন। একদল হচ্ছে সেই সকল মানুষ যারা সব কিছু বিবেচনা না করে আবেগের বশবর্তী হয়ে স্বপ্ন দেখে, যেটা আমরা বলি যে রাত্রিবেলা স্বপ্ন দেখা অবচেতন মনে। আরও একদল স্বপ্নবাজ তরুণদের কথা অথবা মানুষের কথা বলা হয়েছে যারা ডে ড্রিমার্স, মানে দেখে শুনে বুঝে স্বপ্ন দেখে, আর তারা খুব ডেঞ্জারাস, কারণ তারা যে স্বপ্নটা দেখে সেটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে। তাই এটা যশোর বোর্ড, কুমিল্লা বোর্ডে আসছিল। শোনো এটার থিমটা একটু লিখে আমরা দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য ড্রিমস অফ অল পিপল আর নট সেম। তাহলে দেখো কবিতা অনুসারে দেখছি যে পৃথিবীর সকল মানুষের স্বপ্ন একই রকম না। সাম পিপল ড্রিম ইমপ্র্যাকটিক্যালি অ্যাট নাইট, রাত্রিবেলা কেউ ইমপ্র্যাকটিক্যালি স্বপ্ন দেখে, বাস্তবসম্মত না আর কি। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে দেয়ার আর সাম পিপল হু ড্রিম উইথ ওপেন আইস, অপরপক্ষে আরও কিছু মানুষ আছে যারা ওপেন আইস মানে চোখ খোলা রেখে না, দেখে শুনে বুঝে সব কিছু বিবেচনা করে স্বপ্ন দেখে। দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা খুব ভয়ঙ্কর মানুষ। দে আর ডেঞ্জারাস ইন দ্য সেন্স, তারা এই সেন্সে ডেঞ্জারাস যে দ্যাট দে ড্রিম টু মেক দেয়ার গোল সাকসেসফুল, তারা তাদের গোলটা সাকসেসফুল করার জন্য কি উঠে পড়ে লাগে, মূলে এতটুকুই। তাহলে তুমি এখানে স্বপ্ন নিয়ে লিখতে বলেছে, দুই ধরনের স্বপ্নবাজ মানুষের কথা বলা হচ্ছে। কিছু মানুষ আছে নাইট ইমপ্র্যাকটিক্যালি স্বপ্ন দেখে, বাস্তবায়ন হবে কিনা জানে না। আর কিছু মানুষ আছে ডেঞ্জারাস পাবলিক, যারা দেখে শুনে বুঝে স্বপ্ন দেখে, সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে যায়। এখন আসো আরও একটা মজা আছে তোমাদের জন্য, দেখো এখানে দেখো ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ। হোল্ড ফাস্ট টু ড্রিমস, তুমি তোমার স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর এভ ড্রিমস ডাই, তোমার স্বপ্ন মরে যাওয়ার আগে। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হচ্ছে ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই। মানে এই দুটা দিয়ে কি বুঝাইছে, ডানা ভাঙা পাখি যেমন উঠতে পারে না, ঠিক তদ্রুপ মানুষ, স্বপ্নহীন মানুষ, লক্ষ্যহীন মানুষ তার লক্ষ্যে কখনো পৌঁছাতে বা গন্তব্যে কখনো পৌঁছাতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, তোমার স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ফর ওয়েন ড্রিমস গো, তোমার স্বপ্ন তোমার থেকে হারিয়ে যাওয়ার আগে। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ড মানে হচ্ছে ঊষর ভূমি, অনুর্বর ভূমি, খিল জমিন যেটাকে বলা হয়, যেখানে চাষাবাদ করা যায় না। ফ্রোজেন উইথ স্নো, মানে ফ্রোজেন উইথ স্নো বলতে যদি তুষারপাত বেশি হয় কোনো একটা ভূপৃষ্ঠে, সেখানে স্নো কি হয়ে যায়, মনে করো ফ্রোজেন হয়ে যায়, জমাটবদ্ধ বরফে জমাটবদ্ধ হয়ে যায়, সেখানে চাষাবাদ করা যায় না। তাহলে স্বপ্নহীন মানুষ দুইভাবে বিবেচনা করেছে। প্রথমত হচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরতে বলছে, আর স্বপ্নহীন মানুষের জীবনটা অনেকটা ডানাবাগা পাখির মতো। ডানাবাগা পাখি যেমন লক্ষ্যে পৌঁছাতে পারে না, ঠিক তদ্রুপভাবে লক্ষ্যহীন মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারে না। এখানে আবারও বলছে স্বপ্নটা শক্ত করে ধরে রাখতে, স্বপ্ন আমার থেকে চলে যাওয়ার আগে। আবার জীবনকে তুলনা করছে কি,
যার জীবনে স্বপ্ন নেই, লক্ষ্য নেই, তার জীবনটা হচ্ছে ব্যারেন ফিল্ডের মতো, অনুর্বর ভূমির মতো, যেখানে চাষাবাদ করা যায় না। অর্থাৎ লক্ষ্যহীন স্বপ্নহীন মানুষ কখনো ভালো কিছু করতে পারে না, এটাকে আলোকপাত করছে। তাহলে আমি দুভাবে লিখেছি, দেখো এটা আমি দুভাবে লিখেছি, আমি অর দিয়ে আলাদাভাবে লিখেছি, এখানে অর দিয়ে আলাদাভাবে লিখেছি। প্রথমত দেখো, নাম্বার ওয়ান, এভরিবডি মাস্ট হোল্ড অন টু হিজ হার ড্রিম। প্রত্যেকটা মানুষের উচিত, ছেলে হোক মেয়ে হোক, তার স্বপ্নটাকে আঁকড়ে ধরা। উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া, হিজ অর হার লাইফ উইল বি আ ব্রোকেন উইং বার্ড। তাহলে স্বপ্ন ছাড়া মানুষের জীবনটা ব্রোকেন উইং বার্ড হয়ে যায়, উইচ ক্যানট ফ্লাই। অর্থাৎ একটা ডানা ভাঙা পাখি যেমন উঠতে পারে না, ঠিক তদ্রুপভাবে স্বপ্নহীন মানুষ, লক্ষ্যহীন মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে না। উই ক্যানট লেট আওয়ার ড্রিমস ডাই। আমরা আমাদের স্বপ্নকে এত সহজে মরে যেতে দিতে পারি না, নিঃশেষ হতে দিতে পারি না। বিকজ উইথাউট ড্রিমস, কারণ স্বপ্ন ছাড়া আওয়ার লাইফস, অনেক মানুষের জীবনের জন্য আওয়ার লাইফস উইল বি ফ্রোজেন উইথ স্নো। একে তুষার পড়তে পড়তে জমাটবদ্ধ একটা বরফে পরিণত হবে। এভাবে লিখতে পারো। তোমার কথা হচ্ছে না ভাই আমি এভাবে লিখবো না, আমার মতো করে লিখবো, আসো আমরা দেখি। দেখো, দ্য পোয়েম এমফাসাইজেস দি ইম্পর্টেন্স অফ হোল্ডিং অন টু ড্রিমস। তাহলে স্বপ্নকে ধরে রাখার গুরুত্ব আলোকপাত করা হয়েছে এখানে। বিকজ দে গিভ লাইফ, দে মানে এখানে ড্রিমস দে গিভ লাইফ, হোপ অ্যান্ড পারপাস। মানুষকে আশা দেয়, তার লক্ষ্য ঠিক করতে দেয় স্বপ্ন। উইথাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, লাইফ বিকামস এমটি অ্যান্ড মিনিংলেস। স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে অসম্পূর্ণ এবং হচ্ছে কি অর্থহীন। দেখো আমি দুভাবে লিখে দেখিয়েছি, তুমি যদি এভাবে লিখো লিখতে পারো, বাট আই প্রেফার দিস ওয়ান, মানে বেশি সেরা এটা। এই যে মূল ভাবটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি, সেন্ট্রাল আইডিয়া কি, দেখো, লাইফ বিকামস এমটি অ্যান্ড মিনিংলেস উইথাউট ড্রিমস। উইথাউট কি? ড্রিমস। আমি যদি বলি, প্রথমত আমাকে একটু বলো এই সেগমেন্টটুকু বুঝেছো কি না। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, তোমরা পাশে থাকো, আমি খুব সুন্দর করে সাবলীলভাবে সব কিছু রেকর্ডেড রাখবো, যাতে তোমাদের প্রবলেম না হয়। স্যার আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, দুইটা কবিতা আর একটা ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিতা, তিনটা কবিতার সমন্বয়ে টিম রাইটিংয়ের কলিকাতা হারবাল বাদ দিয়ে, এক ফাইলে যথেষ্ট, একটা লিখলে সবগুলো শেষ, এইসব কিছু বাদ দিয়ে যে আমি প্র্যাকটিক্যালি একটা নিয়ম দেখালাম, এটা বুঝেছো কিনা আমাকে একটু উল্লেখ করো তাড়াতাড়ি।